আমি তো কল্পনাও করতে পারি না সংসদের মধ্যে বসে একজনে বলে ওই রাজাকারের বাচ্চা, ওই আলবদরের বাচ্চা বলে কথা বলছে। আর এমন অনেক নেতারা সংবিধান নিয়ে এমন কথা বলছে যারা তারা পুরনো রিলস দেখা যায় যে তারা পুরা বিরোধী উল্টা কথা বলেছে, এখন আরেকটা কথা বলছে। এই ধরনের মানুষ দেশে কল্যাণ করবে আমি আশাবাদী না। তো এই সংসদ কতটুকু কল্যাণকর হবে জুলাই সনদকে প্রত্যাখ্যান করে, এটা আমি খুব চিন্তিত। আওয়ামী লীগের নেতারা এদেশে মাটিও পাবে কিনা যারা বিদেশে আছে পলাতক এখন। জামাত তো এবার প্রায় 30% উপর ভোট পেল। এই ভোটগুলো কি ভবিষ্যতে কমবে কিনা এক, আর দ্বিতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা কতটুকু আপনি মনে করেন যে সম্ভাবনা আছে? জামাতকে যারা ভোট দেয়, আমার মূল্যায়নে এই ভোট কোনদিন কমে না। জামাতকে যারা ভোট দিয়েছে তারা জেনে বুঝেই ভোট দিয়েছে। আপনি দেখেন এই 5টা প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হলো, 123টার মধ্যে শিবির 104টা তাদেরকে না বুঝে দিয়েছে। তারা জানে জামাত কি, তারা জানে শিবির কি। তারা রাজনীতির জন্য, ক্ষমতার জন্য যাই বলুক না কেন অন্তরের ভিতর তারা ঠিকই জানে। তো জামাতের ভোট আমার মূল্যায়নে কমবে না, বরং নেক্সট ইলেকশন আরো অনেক বাড়বে, অনেক বাড়বে। আর আওয়ামী লীগের ফেরাটা? আওয়ামী লীগের ফেরা আমার মূল্যায়নে যদি একটা বিশাল বড় ভূমিকম্প টাইপের কোনো সুনামি টাইপের কোনো সামাজিক পরিবর্তন না হয়, আওয়ামী লীগের এখানে ফেরা বাস্তব নয়। কারণ যারা আমেরিকা বিদায় করেছে তারা তো এখন ময়দানে আছে। যারা আমেরিকা বিদায় করেছে তাদের ভোটে শিবির এসেছে এবং 123টার মধ্যে 104টা পেয়েছে, যেখানে ছাত্রদের মাত্র 4টা পেয়েছে। এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, এটাকে কিন্তু উড়িয়ে দেওয়ার মতো কিছু না। তো এই যারা 104টা শিবিরের ছেলেকে যারা নির্বাচিত করলো, এদের পরিবারগুলি তো বাংলাদেশের গ্রাম অঞ্চলে প্রত্যন্ত ছড়িয়ে আছে, তাই না? তো আপনি কি মনে করেন তারা সহজে গ্রহণ করবে আওয়ামী লীগকে? আমি মনে করি না। আওয়ামী লীগের সহজে আসা এই দেশে সম্ভব আমি মনে করি না। আওয়ামী লীগের নেতারা এদেশে মাটিও পাবে কিনা যারা বিদেশে আছে পলাতক এখন, এ নিয়ে আমি সন্দিহান। এবং আমি বিশ্বাস করি, আশা করি এবং দোয়াও করি যেন দেশে এরকম ভয়ঙ্কর কোনো পরিস্থিতি না হয়। সর্বশেষ কোশ্চেন হচ্ছে, এই রক্তাক্ত একটা অধ্যায়ের মধ্যে দিয়ে যে গণঅভ্যুত্থান, যে নতুন বাংলাদেশ নতুনভাবে জাগ্রত হচ্ছে, সেটা কাছে আপনার প্রত্যাশাটা কি? প্রত্যাশা তো অনেক ছিল, প্রত্যাশা অনেক ছিল। আমি কয়েকটা সাক্ষাৎকারে বলেছি, আমার বইয়ের সম্ভবত লিখেছি যে আমার 5 তারিখে পতনের পরে 7 তারিখ রাতে আমাকে ছাড়লো। 9 তারিখ তো আমি হাসপাতালে ভর্তি হয়ে গেলাম। তো ওই সময় আমি প্রায় 3 মাস ছিলাম। সমস্ত দলের শীর্ষ নেতারা এসেছেন আমার সাথে দেখা করতে, সব দলের। তো আমি আমার সাথে সব দলের শীর্ষ নেতারা দেখা করেছে এবং সবাই আমাকে বলেছে যে দেশে এখন নেতৃত্বের শূন্যতা আছে, আপনি আসেন, আপনার মতো লোক দরকার, দেশপ্রেমিক লোক দরকার, অনেক কিছু বলেছেন আমাকে। তো আমি সবাইকে তখন এইভাবে হাত জোর করে বলেছি, দেখেন আমি এখন 8 বছর বেরিয়েছি, আমি দুনিয়া এখনো কিছু বুঝি না। আমি কি হয়েছে 8 বছরে এত পরিবর্তন হয়েছে, আমাকে দুনিয়াটা বুঝতে আমার সময় লাগবে। সুতরাং আমি রাজনীতিতে সংযুক্ত হব কি হব না আমি এখন সিদ্ধান্ত নিতে পারিনি। পরের কথা পরে হবে। আপনার কাছে আমার একটা অনুরোধ, এই যে বিপ্লবটা হলো এটা কিন্তু একটা ভারত বিরোধী ভারত আগ্রাসন বিরোধী একটা আন্দোলন ছিল। তো আপনারা যারা দেশ নিয়ে ভাবেন, দেশ নিয়ে চিন্তা করেন, দেশের কল্যাণ চান, আপনার জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকেন, নিজেদের মধ্যে ভেদাভেদ করেন না, কাদা ছোড়াছুড়ি করেন না। এবং এই কথাটা আমি সবাইকে বলেছি, একটাই কথা, এটা আমি বলছি অগস্ট 2024, 2025-এর 15ই জুলাই আবু সাইদ, না 16ই জুলাই আবু সাইদের শাহাদাত দিবস করে 16ই জুলাই ওই দিন বাংলা এডিশন প্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরু করলাম, আত্মপ্রকাশ করলো ইলিয়াস হোসেন। সে আমাকে বহুত করে অনুরোধ করলো। আমার তখন বই লিখছিলাম, আমি আমার বইটা লেখার কাজ আমি শেষ করতে পারি না, কেবল হজ থেকে এসে লিখছিলাম। তার অনুরোধে আমি গেলাম। সব দলের নেতারা ওখানে ছিল, সব দলের পার্টি লিডাররা ছিল ওখানে, শীর্ষ নেতৃবৃন্দ প্রায় সবাই ছিল। তো ওখানে আমাকে কিছু বলতে বলা হলো। ওখানে আমি একই কথাটা বললাম যে আজকে থেকে 11 মাস আগে আমি এখানে সামনের সারিতে বসে আছেন ডজন খানেক হবে, ওনারা আমার সাথে দেখা করেছেন, আমাকে এই কথা বলেছেন, আমি তাদেরকে হাত জোর করে কথা বলছিলাম। আজকে 11 মাস পরে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে নিজেদের মধ্যে এখনো কাদা ছোড়াছুড়ি হচ্ছে, একজন আজকে গালাগালি হচ্ছে, আমাদের ঐক্য নাই। ঐক্য না থাকে আমাদের দেশের ভবিষ্যৎ অন্ধকার। আমি আজকে আরো প্রায় 1 বছর পরে আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে আমরা এখনো কাদা ছোড়াছুড়ি করছি, আমরা এখনো কাদা ছোড়াছুড়ি করছি, এখনো একদল আরেক দলকে গালাগালি করছে। মানে আমি তো কল্পনাও করতে পারি না সংসদের মধ্যে বসে একজনে বলে ওই রাজাকারের বাচ্চা, ওই আলবদরের বাচ্চা বলে কথা বলছে। আর
এমন অনেক নেতারা সংবিধান নিয়ে এমন কথা বলছে যারা তারা পুরনো রিলস দেখা যায় যে তারা পুরো বিরোধী উল্টা কথা বলেছে, এখন আর কথা বলছে। এই ধরনের মানুষ দেশে কল্যাণ করবে আমি আশাবাদী না। তো এই সংসদ কতটুকু কল্যাণকর হবে জুলাই সনদকে প্রত্যাখ্যান করে, এটা আমি খুব চিন্তিত। আমি চিন্তিত এবং সোশ্যাল মিডিয়া দেখলে বোঝা যায় যে মানুষের প্রত্যাশা ছিল এক, এখন প্রাপ্তি অনেক দূরে, এবং এটার জন্য মানুষের মধ্যে যে হতাশা। মনে করেন ফেসবুকে ফলোয়ার আমার 2 লাখ 2.5 লাখের মতন। তো আমার তো একটা বিশাল জনগোষ্ঠীর সাথে আমার যোগাযোগ আছে। আমি যেটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই সেটা হলো যে মানুষের মধ্যে হতাশা এখন অনেক বেশি। কি হবে? কি হতে যাচ্ছে? আমরা কি আবার একটা অন্ধকারের মধ্যে ফিরে যাচ্ছি কিনা? কারণ আমি তো এখন আতঙ্কিত যে আমাকে কি গুম করা হবে আবার? এবং আরো অনেক আতঙ্কিত হবে। আবার কি গুম হবে? আবার কি গুমের কায়দা শুরু হবে? আবার কি ক্রস ফায়ার শুরু হবে? আবার কি বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হবে? মানে এগুলো নিয়ে এখনো ধোঁয়াশা পরিস্থিতি। তো এইজন্য সুনির্দিষ্টভাবে কিছু বলা খুব কঠিন। কিন্তু আমি যতটা আশা করেছিলাম তার কাছাকাছি নাই আমরা। এটা আমি অনুরোধ করব, এটার জন্য সরকারি দলের ভূমিকাই গুরুত্বপূর্ণ বেশি। আমি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করব ইনশাআল্লাহ, আশা করি। আমি উনাকে অনুরোধ করব ব্যক্তিগতভাবে। সরকারি দলের অনেক নেতার সাথে আমার যোগাযোগ আছে ব্যক্তিগতভাবে। আমি উনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের পূর্বসূরীরা প্রেসিডেন্ট জিয়া এবং ম্যাডাম জিয়া যেভাবে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে গেছে, আপনারা সেই চেষ্টাটাই করেন। তাহলে দেশেরও মঙ্গল হবে, আপনাদেরও কল্যাণ হবে। আর যদি না করেন তাহলে দেশের ভবিষ্যৎ কি হয় আমি এটা নিয়ে খুব চিন্তিত।